লেখিকা রায়কিশোরীর হে ক্ষণিকের অতিথি। মঞ্চে আসছেন আপনার আমার সকলের প্রিয়, এ যুগের অন্যতম জনপ্রিয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী সানন্দা ভট্টাচার্য। চলুন সকলে জোরে হাততালি দিয়ে ওনাকে মঞ্চে স্বাগত জানাই। আমাদের আজকের এই আনন্দ সন্ধ্যা ভরে উঠুক ওনার গানে গানে। বাসন্তী রঙের ঢাকাই শাড়িতে কর্ডলেস মাইক হাতে আলো আধারি ভেদ করে স্পটলাইটের নিচে এসে দাঁড়ালো সানন্দা। সিনথেসাইজারের হালকা টিউনে ধরল তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্তি রাতে। উপস্থিত সকল দর্শক শ্রোতা ওর গানে মগ্ন। প্রথম গান শেষ হতেই আলাপ করিয়ে দিল যন্ত্রসঙ্গীত বাদকদের সঙ্গে। তারপরে গেয়ে উঠল রবীন্দ্রনাথের একটি ভাঙা গান, মন্দিরে মমকে। পরপর আরও কয়েকটি রবীন্দ্রসঙ্গীত। এবার ছোট্ট বিরতি। অর্গানাইজার এসে শিল্পীর সাথে আলাপচারিতা করছে, মজার র্যাপিড ফায়ার খেলছে। সেই দেখে দর্শক আসনে বসা সবার ঠোঁটের কোণে হাসির রেখা, আর যন্ত্রবাদকরা এই ফাঁকে স্কেল টোন রিঅ্যারেঞ্জ করতে ব্যস্ত। কী রে, পপকর্ন খাবি? না, তুমি চুপ করো, এগুলো শোনা ইম্পর্টেন্ট। ম্যাগাজিনে এগুলো দেয় না সব। রিমিদের ওখানে উনি যখন গেছিলেন লাস্ট প্রশ্নটা ওরা ওকে করেনি। বাবা, তুই তো এবার দেখছি বই লিখবি, তবে আমি নিশ্চিত তোর থেকে বড় অনুগ্রাহী এই ভূভারতে ওনার নেই। কাকাই তুমি থামো না, রীতিমতো বিরক্ত হয়ে বলল মিষ্টু। ওর শিল্পীর প্রতি নিষ্পলক চেয়ে থাকা দেখে শুভ্র চশমাটা ঠিক করে মঞ্চের দিকে তাকালো। প্রশ্নোত্তর পর্ব শেষ, শিল্পী আবার গানে ফিরলেন। এবারে ঝুলিতে ওনার কিছু বহু প্রচলিত অ্যালবামের গান, সিনেমার গান, গানের সাথে খুঁটিনাটি গল্প। এক কথায় বললে অনুষ্ঠান জমে ক্ষীর। দর্শক শ্রোতাদের কাউকেই বলে দিতে হচ্ছে না করতালি দেবার জন্য। সকলেই প্রতিক্রিয়াবশত হাতে হাত ঠুকে যাচ্ছে। একটা করে গান শেষ হতেই সবশেষে সানন্দা ধরল তার কালজয়ী দুটো গান, যার জেরে জাতীয় সম্মানে ভূষিত হয়েছিল সে। গান শেষ হতেই ওর বিদায় নেবার পালা। করতালির রেশেই মঞ্চ ছাড়লেন শিল্পী। শুভ্র মিষ্টুকে নিয়ে বেরোতে যাবে, দেখল মিষ্টুর হাত তখনও থামেনি, সঙ্গে চোখের ফলগু ধারাও বয়ে চলেছে। কি রে, কাঁদছিস কেন? কি হলো? কাকাই, তুমি প্রমিস করো নেক্সট শো উনি যেখানে করবেন তুমি আমাকে নিয়ে যাবে। আরে বোকা মেয়ে, বছরে 2-4টে শো দেখলে যে ভালো লাগা পাবি, রোজ শো দেখলে সে উত্তেজনাটাই থাকবে না। চল ওঠ। না, মোটেও না, তুমি আমাকে নিয়ে যাবে ব্যাস। তাছাড়া উনি এই শীতেই যা প্রোগ্রাম করেন, অন্য সময় হয় এনবিসি, নয় মুম্বাই, নয়তো সরকারি অনুষ্ঠান, এছাড়া উনি পাবলিক ফেস করেন না। আচ্ছা এবার চল, অনেক রাত হয়েছে। সানন্দা ভট্টাচার্যের উইকিপিডিয়ার এডিটটা গাড়িতে বসে করিস। গাড়ি স্টার্ট দিতেই শুভ্র ড্রাইভারকে বলল, বুঝলে নিতিনদা, 9:30 বাজে। পৌঁছতে পৌঁছতে আমাদের ওদিকে রুটির দোকান খোলা থাকবে বলে মনে হচ্ছে না। আজ শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছে। তুমি বরং বাইপাস ধরো, ভালো একটা ধাবা বা রেস্টুরেন্ট দেখে সাইড করো, ওখানেই 3 জনে ডিনারটা সেরে নেব। গড়িয়াহাট থেকে ডান দিকে টার্ন নিয়ে গাড়ি বিজন সেতুতে উঠেছে। নীরবতা ভেঙে মিষ্টু বলে উঠল, আচ্ছা কাকাই, সানন্দা ভট্টাচার্য তোমার কলেজে পড়তেন না? তুমি চিনতে? খাওয়া দাওয়া সেরে বাড়ি ঢুকতে রাত 11:15। বাইপাসের ধারে ধাবাতে খেয়ে মিষ্টুর যে খুব ভালো লেগেছে তা বলে দিতে হবে না। ওর হাবে ভাবে তা স্পষ্ট ছিল। এইটুকু ভালো লাগা বা ভালো থাকার অধিকার ওর আছে। বছর 10 আগে ভগবানের নিষ্ঠুর পরিহাস জীবন থেকে কেড়ে নিয়েছে ওর বাবা মাকে। হিমাচল বেড়াতে গিয়ে বাস দুর্ঘটনার কবলে পড়ে ওরা 3 জনেই। 50 জন সওয়ারির মধ্যে যে 8 জন সশরীরে বেঁচে ফিরেছিলেন তাদের মধ্যেই মিষ্টু একজন। তখন ওর বয়স মাত্র 4। সেই থেকে কাকাই ওর সব, মা বাবা, বন্ধু, অভিভাবক। চেঞ্জ করে শুভ্র একটা অ্যান্টাসিড মুখে পুরে মিষ্টুর ঘরের দিকে গেল। দরজা ঠেলে দেখতে পেল মিষ্টু ঘুমিয়ে পড়েছে। কম্বলটা ভালো করে ওর গায়ে চাপা দিয়ে বেডলাইটটা অন করে বেরিয়ে এলো ওর ঘর থেকে। আসার আগে দেখে নিতে ভুলল না মশা মারা তেলটা জ্বলছে কিনা। যতই মিষ্টু বলুক ঘর অন্ধকার করে শুতে ওর ভালো লাগে, কিন্তু শুভ্র জানে মাঝরাতে যদি মিষ্টু টয়লেট পায়, চোখ খুলে ঘর অন্ধকার দেখলেও ভয় পাবে। সিঁড়ি দিয়ে ওপরে এসে বারান্দায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়ল শুভ্র। পেশায় সরকারি কলেজের অধ্যাপক, বছর 42-এর শুভ্রজ্যোতি দত্তের চোখে মুখে লজ্জা মেশানো চিন্তা স্পষ্ট। গাড়িতে আসতে আসতে মিষ্টুর প্রশ্নটা যেন ওকে তাড়া করছিল।
মিষ্টু এই প্রশ্ন আগেও করেছে এবং শুভ্র বলেছে, না রে চিনি না, অনেক জুনিয়র। ও যখন কলেজে ভর্তি হয় তখন আমার মাস্টার্স চলছে, ওই টুকটাক প্রোগ্রামে দেখতাম গান করতো, তবে তখন এখনকার মতো গায়িকা ছিল না, তোর সানন্দা ভট্টাচার্য। কিন্তু কেন এই প্রশ্ন বারবার করে মিষ্টু? মেধাবী মিশুকে গান পাগল মেয়েটার সাথে এই শুভ্রই পরিচয় করায় সঙ্গীত শিল্পী সানন্দার বছর 5 আগে, যখন মিষ্টুকে গানে ভর্তি করেও। বাজারে বেরোনো ওনার সমস্ত সিডি অ্যালবাম এনে শুনতে বলে যেত শুভ্র মিষ্টুকে, আর মিষ্টু এক মনে সেগুলো শুনত। দেখতে দেখতে মিষ্টু যে সানন্দার এত বড় ফ্যান হয়ে যাবে কল্পনা করেনি শুভ্র। সেবার ধর্মতলায় সানন্দার একটা বড় কাট আউট দেখে প্রথমে ওর কোনো সিডি কিনে আনে শুভ্র। একটা গান যে এক লহমায় 17টা বছর পিছনে ফিরিয়ে নিয়ে যাবে, যদি একবার তা জানতো শুভ্র। মিষ্টুর সানন্দার প্রতি আকর্ষণ প্রথম প্রথম ভালো লাগলেও একটা সময় পর পছন্দ করতো না ও। যে নামটা মুছে গেছে জীবনের পাতা থেকে কেন ফিরে আসছে এভাবে বারবার? নিজেকে প্রশ্ন করে উত্তর পায়নি শুভ্র। মা বেঁচে থাকাকালীন যে প্রশ্নের উত্তর দিতে পারেনি শুভ্র, আর কবে বিয়ে করবি, আমার আর তোর সংসার দেখে যাওয়া হলো না, সেই উত্তরটাই হয়তো সিগারেটের ধোঁয়ায় বাতাসকে ভর করছে আজ। দ্বিতীয় সিগারেটটা ধরিয়ে আবার ধোঁয়া ছাড়ল শুভ্র। সালটা 2000। ইকোনমিক্সে মাস্টার্সরত ছেলেটা একদিন পুরনো কলেজ পাড়ায় ঢু মেরেছিল। ডিপার্টমেন্টের স্যারদের সাথে কথাবার্তা সেরে ফিরছিল, হঠাৎ দোতলার সিঁড়ির পাশের ঘর থেকে গান শুনতে পেয়ে কি মনে হতে দরজাটা ঠেলে ঢুকলো। ক্লাস ভর্তি ছেলে মেয়ে, সবার চোখ প্ল্যাটফর্মের ওপর দাঁড়ানো মেয়েটার দিকে। একটার পর একটা রবীন্দ্রসঙ্গীত গেয়ে চলেছে আর সকলে মন্ত্রমুগ্ধ হয়ে শুনছে। এর মধ্যেই এক জুনিয়রের নজরে শুভ্র আসতেই সে নিজে এগিয়ে আসে এবং ওকে নিয়ে গিয়ে বেঞ্চে বসায়। কতক্ষণ এলে শুভ্রদা? আর তুমি কি না এসে দরজার কোণে দাঁড়িয়ে? না রে, ডিপার্টমেন্টে কাজ ছিল একটা, সিঁড়ি দিয়ে নামার সময় গান শুনতে পেলাম তাই। ভালো করেছো ঢুকে, আরে সামনে ফেস্ট না, তার রিহার্সাল চলছে। তবে যার গান শুনছো বলতে পারো ওটা আমাদের কানের আরাম, বাকি সব তো লতা আশার বোন। বাজে বকিস না, মেয়েটা কে রে? দারুণ গায় তো। আরে ও হলো সানন্দা ভট্টাচার্য, রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমনা ভট্টাচার্যের মেয়ে। বলিস কি? তা ওর কি জন্য রিহার্সাল প্রয়োজন? তোদের তো কপাল খুলে গেল রে। সেজন্যই তো বলছি কানের আরাম। এমনি ওকে ডেকে গান শুনছি আমরা। এই শুভ্রদা, তুমি কিন্তু চলে এসো নেক্সট 5-6, এবার সুমন আসছে। কলেজের গেট থেকে বেরিয়ে ট্রাম লাইনটা টপকে চায়ের দোকানে একটা চা অর্ডার করলো শুভ্র। মনে মনে বলতে লাগলো, এই গ্লোবালাইজেশনের যুগে এরকম মাধুর্য, গানের গলা, শব্দচয়ন ভাবাই যায় না। সানন্দা নামটা বিড়বিড় করতে থাকে শুভ্র। দাদা, আপনার লাল চা। ফেস্টে সানন্দার গান শোনার পর আর নিজেকে আটকে রাখতে পারেনি শুভ্র। সোজা আলাপ করতে চলে যায় ও। গ্রিন রুমের কাছে গিয়ে কি মনে করে ফিরে আসে শুভ্র। আবারও নজরে পড়ে অতনুর। কি শুভ্রদা, কোথায় চললে? আলাপ করবে নাকি আমাদের সিঙ্গারের সাথে? বলে সানন্দার কাছে নিয়ে যায় শুভ্রকে অতনু। বলছি সানন্দা, এ হলো আমাদের ইউনিভার্সিটি টপার শুভ্রদা, এখন মাস্টার্স করছে। তোমার গান শুনে খুব ভালো লেগেছে বুঝলে, তাই আলাপ করাতে নিয়ে এলাম। শুভ্র সানন্দা দুজনেই দুজনকে নমস্কার জানালো। অতনু চলে যেতে শুভ্র যেন ঠোঁটে জোর পেল। খুব সুন্দর গান করেন আপনি, ধন্যবাদ। আপনি প্লিজ আমাকে আপনি রাখবেন না। না না, গুণের কদর আপনিতেই ঠিক আছে। আমি আপনার মায়ের গানও খুব পছন্দ করি। ইভেন আমার বৌদি শুনেছি আপনাদের দেশপ্রিয় পার্কের সেন্টারে গান শিখতো এক সময়। তাই এখন শেখেন না বুঝি? গান কখনো ছাড়তে নেই, বলবেন চর্চায় রাখতে। বলছিলাম আপনি বাইরে শো করেন? আমি জানি আপনাদের প্রোগ্রাম অর্গানাইজাররা ঠিক করে, তবু যদি করেন আর কখনো সুযোগ হয়, আমাদের পাড়ায় সরস্বতী পুজোর সময় আমরা একটা অনুষ্ঠান করি, আপনাকে ডাকলে আসবেন? দেখুন, আমি বাইরে শো করি না। ঠিক আছে, সেরকম হলে আপনি আমার বাড়ি আসবেন, আমার মায়ের সাথে কথা বলে দেখতে পারেন। ফেরার পর আর সেই রাতে ভালো করে ঘুম আসেনি শুভ্রর। পুরনো ক্যাসেট ঘেটে সানন্দার পাওয়া গানগুলোই বারবার শুনছিল শুভ্র। তার কোনোটা কণিকা বন্দ্যোপাধ্যায় তো কোনোটা দেবব্রত বিশ্বাসের গলায়। সেদিকে হুঁশ নেই, শুধু গানের কথাগুলো আওড়ে যাচ্ছিল, যেন সেগুলো ওকে উদ্দেশ্য করেই কবিগুলো লিখে গেছেন। এরপর থেকে নানা অছিলাতেই পুরনো কলেজে ঢু মারত শুভ্র। এক ঝলক সানন্দাকে দেখতেই হয়তো। না, সে বছর সানন্দা ওদের পাড়ার অনুষ্ঠানে গান করেনি, তবে তার পরের বছরও কথা রেখেছিল। আর সেদিনই শুভ্র মনে মনে ঠিক করে ওকে ওর মনের কথাটা জানাবে।
দেড় পাতার চিঠি, রঙিন খাম, তাতে সুগন্ধি ছড়ানো। গতদিন কলেজে গিয়ে দেখা করার তারিখ দিয়ে এসেছিল শুভ্র সানন্দাকে, কিন্তু সানন্দাই কোনো কারণবশত তা পিছিয়ে দেয়। যাই হোক, আজ সেই দিন। বাড়ি থেকে বেরিয়ে ট্রামে ওঠে শুভ্র। রূপবাণী পেরোতে ট্রামের ভিতর চলতে থাকা রেডিওতে খবর ভেসে আসে, জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুমনা ভট্টাচার্য ও বিখ্যাত সেতার বাদক পণ্ডিত জয়ন্ত ভট্টাচার্যের একমাত্র কন্যা সানন্দা ভট্টাচার্য গত পরশু বাগদানে বাধা পড়লেন ইন্ডাস্ট্রিয়াল মৃত্যুঞ্জয় দাসের বড় ছেলে কৌশিক দাসের সাথে। একেবারেই পারিবারিক অনুষ্ঠানের আয়োজনে শুভ বাগদান পর্ব শেষ হয়। আজ এই বিবৃতি দিয়েছেন জনৈক শিল্পী দম্পতি। ফাল্গুনের আকাশে যেন বর্ষার মেঘের কালো ছায়া নেমে এলো পড়ন্ত বিকেলে। 3 নম্বর সিগারেটটা শেষ করে নিজের ঘরের দিকে পা বাড়ালো শুভ্র। যেতে যেতে বুকের কাজটাই অদ্ভুত চাপ অনুভব করল ও। মনে মনে বলতে লাগলো, ইস, বেশি রাত করে স্পাইসি খাবার আর খাওয়া যাবে না। বয়স হচ্ছে শুভ্র, সিগারেটটাও কমাতে হবে। ঘড়ির কাঁটায় 1টা বেজে 10। শোবার ঘর লাগোয়া ব্যালকনিতে দাঁড়িয়ে শেষ এই কথাটাই বলে ফোন রাখল সানন্দা। না, ওই বাবার শরীরটা একটু খারাপ হয়েছিল। এসে দেখলাম বান্টিদা ডাক্তার সেনকে ডেকে এনেছে। তুমি তো জানো মা কীরকম প্যানিক করে। যাই হোক, কাল সকালের দিকে আমার ক্লাসে এসো, কথা বলা যাবে। আর হ্যাঁ, কাল সানডে ভিড় থাকবে। তোমার ইন্টারভিউ কতটা সাকসেসফুল হবে জানি না। ময়শ্চারাইজারটা বাম হাতের তালুতে ঢেলে 2 হাত নিয়ে ভালো করে ঘষে মুখে মাখতে মাখতে আয়নায় নিজেকে দেখছে সানন্দা। ড্রেসিং টেবিলের কোণে ফুলদানিতে রাখা গোলাপগুলো থেকে একটা তুলে নিয়ে নিজের গালে বোলাতে লাগলো ও। কিছু একটা ভাবতে ভাবতে পিছিয়ে গেল 1 যুগেরও বেশি সময় আগে। এক প্রকার বাবা মায়ের কথার চাপে সোসিওলজির 3য় বর্ষে পড়াকালীন বাবার পুরনো বন্ধুর ছেলের সাথে বাগদানে রাজি হয়ে যায় সানন্দা। বাগদানের বছর ঘুরতে না ঘুরতেই বিয়ের পিঁড়িতে বসতে হয় ওকে। তারপরই সব ঠিকঠাকই চলছিল, কিন্তু বাদ সাধল ওর গায়িকা হবার স্বপ্ন দেখাতে। ওই বাড়ি মূলত পুরুষ প্রধান, তাই বাড়ির বউ গান করবে, রোজগার করবে, এসব ওখানে বর্ডার ক্রস করার শাস্তির সমতুল্য। স্বাধীন চেতা সানন্দা নিজেকে আটকে রাখতে পারে না, বেরিয়ে আসে ওই বাড়ি থেকে। বাবা মা যে খুব খুশি হয়েছিলেন ওর এই সিদ্ধান্তে তা না, মেয়েকে অপমান, মিডিয়ার ফোকাস এসব থেকে দূরে রাখতেই মেনে নিয়েছিলেন ওর ফিরে আসা। তবে চলে আসার পর কৌশিক বার কয়েক ওকে ফোন করত, তারপর হঠাৎ একদিন সব বন্ধ। উকিলের চিঠি আসতেই বিষয়টা পরিষ্কার হয়ে যায় ভট্টাচার্য বাড়িতে। মাঝে মধ্যে সানন্দা ভাবে ভাগ্যিস সময়টা 2002-2003 ছিল। তখন না ছিল নিউজ চ্যানেলগুলোর বাড়াবাড়ি, না ছিল সোশ্যাল সাইটে নেটিজেনদের ভ্রুকুটি, তাই হয়তো বিবাহ বিচ্ছেদের ঘটনাটা ফলাও করে প্রচার পায়নি। তবে ইন্টারভিউয়ে বসার আগে এখন ওর পার্সোনাল লাইফের প্রশ্ন বিশেষভাবে এড়িয়ে যায় সানন্দা। নিজের জন্য বাঁচার লড়াইয়ে সে সময় কেরিয়ারকে বেছে নেয় আজকের প্রজন্মের প্রতিষ্ঠিত এই সঙ্গীত শিল্পী। কয়েক মাস পর, কাকাই এই দেখো পেপারে দিয়েছে সানন্দা ভট্টাচার্য নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে সামার ক্যাম্প করছেন। আমি যাব কাকাই। ওই যে চিলড্রেন্স মিউজিয়াম বললি, তোর ঘুরে আসাই সার, বাচ্চাদের জন্য। তুই আর বাচ্চা নোস। তুমি না জেনেই কমেন্ট পাস করো। এই দেখো এখানে লেখা 10 থেকে 17 বছর বয়সীদের জন্য সুবর্ণ সুযোগ। আমি কিচ্ছু শুনতে চাই না, আমি যাবই। আজই আমি ফর্ম ফিল আপ করবো, তুমি টাকা দাও। আচ্ছা বাবা, করিস। তবে নিতিনদাকে বলবি নিয়ে যাওয়া আসার জন্য। আমি কিন্তু কলেজ কামাই করে যেতে পারবো না। তুমি তো দেখছি আমাকে নিয়ে রীতিমতো পড়াশোনা করে ওয়ার্কশপে এসেছো। কথায় কথায় যা বলছো তা আমিও আমার ব্যাপারে জানি কিনা সন্দেহ। কি যে বলেন দিদি, আমি আপনার গানের খুব ফ্যান। আসলে গান বললে ভুল হবে, আমি আপনার সব কিছুরই ফ্যান। কি সুন্দর করে আপনি কথা বলেন, কি সুন্দর করে সাজেন। আমার তো মা নেই, তাই আপনাকে দেখে দেখে সাজি ইচ্ছে হলে। কাকাই বলেছে 10-এর বোর্ড এক্সামে 95% বেশি পেলে আপনি যে ব্র্যান্ডের ঘড়ি পরেন আমাকে কিনে দেবে। তোমার মা মানে তুমি? আমার যখন 4 বছর তখন আমি বাবা মা সিমলা গেছিলাম। সেখানেই একটা অ্যাক্সিডেন্টে ওরা দুজনেই। কাকাই আমার সব জানেন। ঠাম্মাও গত বছর চলে গেল। গোটা বাড়িতে এখন আমি আর কাকাই। তবে দিনের বেলা নিতিনদা আর ভবানী পিসিও থাকে। কথাগুলো শেষ হতে মিষ্টুকে কাছে টেনে জড়িয়ে ধরে সানন্দা। আমাকে পছন্দ করো বলে গান শিখছো এরকম না তো। গান কিন্তু সাধনার জিনিস। কষ্ট না করলে শেখার গুরুত্বই থাকবে না। আজ যে গানটা শেখালাম বাড়ি গিয়ে তোলার চেষ্টা করো।
নেক্সট দিন কিন্তু আমি শুনবো। বাড়ি ফিরে আহ্লাদে আটখানা হয়ে সবটা কাকাইকে বলতে বলতে মাঝে মাঝে উদাস হয়ে পড়ছিল মিষ্টু। মিষ্টুকে দেখে শুভ্র নিজেকেও আর আটকাতে পারছিল না। একবার জিজ্ঞেস করা থেকে, কেমন আছে সানন্দা? কিন্তু মিষ্টু কি বুঝবে ওর এই প্রশ্নের মানে? আচ্ছা মিষ্টু, আমি যতদূর জানতাম সানন্দা ভট্টাচার্য গোলপার্কের দিকে থাকতেন বিয়ের আগে। মানে ওই একবার আমাদের এদিকে প্রোগ্রাম করতে এসেছিলেন, তখন শুনেছিলাম। কি কাকাই, সানন্দা ভট্টাচার্য আমাদের এখানে প্রোগ্রাম করেছিলেন? সত্যি? তুমি আগে এটা বলনি কেন? এ আর এমন কি, তা বললি না তো। উনি কি এখন কলকাতাতেই থাকেন? উফ, তুমি বুঝবে না। দেখো, আমি ওনার ব্যাপারে যা জানি তাতে উনি বাবা মায়ের সাথেই থাকেন, সারদান এভিনিউতে। আর ওই যে বললে বিয়ে, তোমায় বলছি কাউকে বলো না। শুভ্রর কানের কাছে মুখ আনলো মিষ্টু। উনি এই বিষয়ে খুব বেশি ডিটেলস পাবলিক করেন না। সেপারেটেড মেবি। মুখে মিষ্টুকে যতই বলুক খুব পেকেছিস, কিন্তু ও চলে যেতেই সোফার হাতল ধরে বসে পড়ে শুভ্র। চোখের কোণটা খচখচ করে ওঠে ওর, একটু ভিজেও যায়। বোঝাতে পারে না নিজেকে কিসের অনুভূতি সে অনুভব করছে। শরীরটা কি খারাপ করছে তবে ওর? এত বড় খবরটাও জানতো না। খুব সুন্দর হয়েছে গানটা, সবার সামনে বলিনি, আলাদা করে ডেকে বলবো বলে। দাঁড়াও, তোমার জন্য একটা জিনিস আছে। বলেই ব্যাগ থেকে একটা চকোলেটের বাক্স বার করে মিষ্টুর হাতে দেয় সানন্দা। প্রথমে নিতে না চাইলেও পরে ওর জোড়াজড়িতে নেয় বাক্সটা। এই 3-4টে ক্লাসে মেয়েটার প্রতি কেমন মায়া জন্মে গেছে ওর। জানেন দিদি, আপনি না আমাদের ওখানে সরস্বতী পুজোয় একবার প্রোগ্রাম করেছিলেন, কাকাই বলেছে। কিন্তু আমি তো সরস্বতী পুজোয় কোথাও প্রোগ্রাম করি না বাবা। অনেক আগে দিদি, জানি, কাকাই বলেছে আপনি তখন গান ভালোবেসে গাইতেন, প্রোগ্রাম করার জন্য গাইতেন না। তোমার কাকাই কে বলো তো? এত কিছু জানেন? তোমরা কি সবাই আমাকে নিয়ে রিসার্চ করো? অনাবিল হাসিতে দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে। না দিদি, কাকাই তো আপনার কলেজেই পড়তো। আপনি ওনার জুনিয়র ছিলেন। ফেস্টে গান শুনেছে কাকাই আপনার। কি নাম তোমার কাকাইয়ের? শুভ্রজ্যোতি দত্ত। এখন উত্তরপাড়া কলেজে পড়ায়। জানেন দিদি, আমিও কাকাইয়ের মতো প্রফেসর হতে চাই। আরও কী সব যেন বলে যাচ্ছিল মিষ্টু। সেদিকে কান্না দিয়ে জানলার দিকে তাকিয়ে থাকে সানন্দা। সম্বিত ফেরে দারোয়ান যখন এসে মিষ্টুর খোঁজ করে, এই দেখো তোমাকে আটকে রাখলাম অপরাজিতা। আর ওদিকে তোমার কাকাই চিন্তা করছেন তোমাকে বেরোতে না দেখে। না না, ওটা নিতিন দা, কাকাই বলেছে কলেজ কামাই করে আসতে পারবে না। ডাক্তারবাবু, আমি টেস্টগুলো করিয়ে নেব। 2-3 দিন তো লেগেই যাবে ধরে নিন। না না, ডিলে করব না। কি যে বলেন। হ্যাঁ, আসলে সেদিন ওরকম 2বার ব্ল্যাকআউট দেখাতে আমিও ঘাবড়ে গেছিলাম। পরে ফোনটা রেখে দরজার দিকে চোখ পড়তেই শুভ্র দেখতে পেল মিষ্টু কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। তোমার কি হয়েছে কাকাই? ও কিছু না রে, 2 দিন আগে এই সামান্য মাথা ঘুরে গেছিল, তাই ভাবলাম একটু ডাক্তার দেখিয়ে নেওয়া যাক। তুই এখনো এখানে যে, আজ গানের ওয়ার্কশপে যাবি না? তুমি ঠিক বলছো? আরে হ্যাঁ রে বাবা, তোর কি সানন্দা ভট্টাচার্যের ক্লাস না ক্যাম্প কি বেশ ওটা ওভার? না, নেক্সট ফ্রাইডে লাস্ট। উনি ওই দিনে একটা সার্টিফিকেটও প্রোভাইড করবেন, কিন্তু আমার যাওয়া হবে না। কেন যাওয়া হবে না? কেন আবার? আমার তো ওয়েডনেসডেতে স্কুল খুলে যাবে। আমি যদিও জানিয়েছি, বাট উনি সেরকম কিছু বলেননি। তাছাড়া আজও তো যাওয়া হচ্ছে না। কেন আজ যাচ্ছিস না কেন? কোনো খোঁজই তো রাখো না। নিতিনদার জ্বর আসেনি, আর তুমি তো বলেইছো যেতে পারবে না। আমাকে যদি একা ছাড়তে, ঠিক চলে যেতাম মেট্রোয়। কিছুক্ষণ ভেবে শুভ্র মিষ্টুকে তৈরি হয়ে নিতে বলল। আজও মিষ্টুকে নিয়ে যাবে। গাড়ি শ্যামবাজার 5 মাথার মোড় ক্রস করে সবে ভূপেন বোস এভিনিউ ধরছে। ড্রাইভারের সিটে শুভ্র, পাশের সিটে কানে হেডফোন লাগিয়ে গুনগুনরত মিষ্টু। একটার পর একটা সিগন্যাল যত পার হয়ে যাচ্ছে, তত শুভ্রর বুকের ভেতর ধুকপুকানি বেড়ে যাচ্ছে। মনে মনে নিজেকে এসে সান্ত্বনা দিতেও থামছে না। না না শুভ্র, কাম ডাউন। সানন্দা, তোকে মনেই নেই কবেকার ঘটনা। মিষ্টুকে নামিয়ে গাড়িতে ওয়েট করব। ওকে বলে দেব ক্লাস হয়ে গেলে চলে আসতে পার্কিংয়ে। হলঘর ভর্তি প্রায় শিক্ষার্থী। বাইরে শাড়ি দিয়ে রাখা জুতোগুলো তা আগেই জানান দিচ্ছে। করিডোরে দুদিকে পাতা বেঞ্চে গার্জেনরা বসে আছেন। গাড়িতে বসে দম বন্ধ লাগছিল শুভ্রর, তাই বেরিয়ে এসে লোকজনের সাথে কথা বলতে বলতে এদিকটায় চলে এসেছে ও। ভিতর থেকে হালকা গানের আওয়াজ ভেসে আসছে। পা দুটো কাঁপছে শুভ্রর।
দরজাটা আলতো করে ঠেলতেই এসির ঠান্ডা হাওয়া এসে ওর মুখে বিন্দু বিন্দু ঘাম শুষে নিতে চাইল। চোখ বুজে এলো শুভ্রর। চোখ মেলে তাকাতেই দেখল সানন্দা গান শেখাতে ব্যস্ত। মিষ্টু ঠিক ওর বাঁ পাশে বসে আছে। গানের কথাগুলো বুঝতে পারছে না শুভ্র, কিন্তু সুরটা ওর চেনা। দরজাটা টেনে বারান্দার দিকে ফিরতে ওর মনে পড়ল গানটা, যে কথা রয় প্রাণের ভিতর অগচরে, গানে গানে নিয়েছিলে চুরি করে, সময় যে তার হলো গত, নিশি শেষের তারার মতো। চারিদিক অন্ধকার লাগছে শুভ্রর। ঘামের ফোঁটারা কান বেয়ে এসে ঘাড়ের কাছে টপটপ করে পড়ছে। দেওয়ালে ভর দিতে গিয়ে টাল সামলাতে না পেরে সামনের দিকে ঝুঁকে পড়ে শুভ্র। কি হলো দাদা, শরীর খারাপ করছে আপনার? চোখ মেলতেই সামনে ঝুঁকে থাকা অচেনা মুখের অবয়ব দেখে উঠে দাঁড়াতেই যাচ্ছিল শুভ্র। পাশ থেকে ঠান্ডা গলায় কারো আদেশের সুর ভেসে এলো ওর কানে। ব্যস্ত হবেন না, আপনাকে বারান্দা থেকে ভিতরে এনে বসানো হয়েছে। আপনার শরীরটা মনে হয় বিশেষ ভালো নেই, বাইরে অজ্ঞান হয়ে গেছিলেন। ডাক্তার ডাকা হয়েছে, উনি আর কিছুক্ষণের মধ্যেই এসে পড়বেন। সানন্দা এতক্ষণ ওকে উদ্দেশ্য করে কথাগুলো বলল। ও কি চিনতে পেরেছে ওকে? মিষ্টু কোথায়? ডেকে উঠল শুভ্র। মিষ্টু? এই তো কাকাই, আমি এখানে। কি হয়েছে তোমার কাকাই? বলতে বলতে গলা জড়িয়ে কাঁদতে থাকে মিষ্টু। বিষয়টা খেয়াল করতে সানন্দা ওর দুই সহকারীকে ইশারা করে দিল। সায়নী এবং দেবাংশু উপস্থিত প্রত্যেক শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলে উঠল, অপরাজিতার কাকা একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, আমাদের এখানে ভিড় না করাটাই বোধহয় শ্রেয়। আগামী শুক্রবার প্রত্যেক ক্যান্ডিডেটকে সার্টিফিকেট দেওয়া হবে, সবার কিন্তু প্রেজেন্ট থাকা বাধ্যতামূলক। ওয়েল, থ্যাংক ইউ, আজ ছুটি। ভিড় আস্তে আস্তে পাতলা হয়ে এলো। ডাক্তারও এসে পৌঁছলেন ইতিমধ্যেই। বিপি চেক করে পালস রেট দেখে চোখের নিচে টর্চ দিয়ে সবে আলো ফেলেছেন। সানন্দা বলে উঠল, এনিথিং সিরিয়াস ডক্টর? না, সেরকম কিছু তো এতে বোঝা যাচ্ছে না। বিপিটা স্লাইড ফ্ল্যাকচুয়েটেড দেখলাম দুবার মেপে, কিছু টেস্ট করিয়ে নেওয়া প্রয়োজন ইমিডিয়েট। ডাক্তার চলে যেতে মিষ্টুর মাথায় হাত রেখে সানন্দা আবার বলে উঠল, অপরাজিতা খুব ভালো গান করে, দেখবেন এটা যেন ওর চর্চায় থাকে। নেক্সট ডে ওর স্কুল খুলে যাওয়ায় আসতে পারবে না বলছিল, যদি আপনার সময় হয় 1টার পরে এসে ওর সার্টিফিকেটটা নিয়ে যাবেন। সারাটা রাস্তা গাড়িতে কাকা ভাইজি দুজনে একটাও কথা বলেনি। মাঝে মধ্যে মিষ্টুর নাক টানার আওয়াজ পেয়েছে শুভ্র, কিন্তু কিছু বলেনি ওকে। বাড়িতে আসা স্তক শুভ্র এখন মিষ্টু নামক হেড নার্সের তত্ত্বাবধানে। সিগারেটের প্যাকেট সব ডাস্টবিনে। নো রিচ রান্না অ্যালাউড। সকালে বিকালে ছাদে এক্সারসাইজ আর হুমকি এসেছে ছুটি নিয়ে কটা দিন কমপ্লিট বেড রেস্টে থাকার। কথা না বাড়িয়ে শুভ্র সব জি ম্যাডাম বলে মেনে নিয়েছে। দুপুরের খাওয়া দাওয়া সেরে খাটে শুয়ে সানন্দার কোনো একটা গান শুনছে মোবাইলে শুভ্র, আর ভাবছে সানন্দা কি ওকে চিনতে পেরেছিল? না চিনেই পরের দিন আসতে বলল। গোফ থাকলে যদি চিনতে না পারে সেজন্য গোফ কামিয়ে গেলাম, তাও চিনতে পারল না, নাকি আগের থেকে চেহারা ভারী হয়ে যাওয়ায়। গতকাল গোটা দিনটাই প্রায় টেস্টের পিছনে চলে গেছে। খুব টায়ার্ড হয়ে পড়েছিল শুভ্র, রাতে খেয়েই ঘুমিয়ে পড়েছিল। এত ঘুম জমেছিল ভেবেই অবাক হচ্ছে ও, আজ উঠতেও দেরি হয়ে যাচ্ছে। ঘড়িতে এখন 8:46। মিষ্টুর বাস তো 8:30 আসে। ছুটে গিয়ে বারান্দায় দাঁড়াতেই ভবানী পিসি বলে উঠল, দিদিমণি এই একটু আগে বেরিয়ে গেল, তুমি ঘুমোচ্ছিলে তাই ডাকেনি। তোমায় চা দিই? দাও তবে লাল চা। ব্যাংকের কাজ সেরে এসে স্নানে চলে যায় শুভ্র। যাওয়ার আগে ভাত বাড়তেও বলে যায় ভবানী পিসিকে। নিতিনদা আসতে চেয়েছিল, কিন্তু শুভ্রই ওকে বারণ করে, মেট্রো কনভেনিয়েন্ট বলে। ঠিক 1:05 নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে শুভ্র গুটি গুটি পায়ে ভেতরে ঢুকলো, কিন্তু কোথায় কে, সব তো ফাঁকা। সায়নী বলে মেয়েটি এসে বলে গেল, দিদি আপনার কথা বলছিলেন, ক্লাস কিছুক্ষণ আগেই শেষ হয়েছে, বুঝতেই পারছেন আজ লাস্ট দিন ছিল, তাই বেশ কিছু ফর্মালিটিস আছে, আপনি ভেতরে গিয়ে বসুন, দিদি এসে পড়বেন এক্ষুনি, দরকার হলে ইনফর্ম করবেন, আমরা পাশের ঘরে আছি। ঘরের মাঝখানে দেওয়ালে একটা মস্ত বড় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি টাঙানো, আর অন্যদিকের দেওয়াল লাগোয়া কাঠের পাটাতনে মা সরস্বতী নটরাজের মূর্তি। চেয়ারটা টেনে বসতেই দরজা খোলার শব্দে উঠে দাঁড়ালো শুভ্র। দাঁড়িয়ে কেন, বসুন। আমি তো ভাবছিলাম আপনি আজকেও আসবেন না, যদিও আজ আর মেঘ করে আসেনি, তবে বাইরে রোদটা ভীষণ চড়া। কথাগুলো শুনে চুপ করে থাকে শুভ্র, কান গরম হয়ে আসে ওর। এসির হাওয়ায় বিপরীতে দাঁড়িয়ে রীতিমতো ঘামতে থাকে বেচারা। কি হয়েছিল সেদিন? কলেজ স্ট্রিট ভাসেনি, প্যারামাউন্টের সামনে 1.5 ঘন্টা অপেক্ষা করেছিলাম। বুঝেছিলাম আপনি বোকা বাড়িয়েছিলেন, তাও দাঁড়িয়েছিলাম। ভাবছিলাম আমার ওই করুণ পরিস্থিতি দেখতে হয়তো আপনি আসবেন। যাই হোক, এই নিন অপরাজিতার সার্টিফিকেট, শরীরের খেয়াল রাখবেন, অপরাজিতার আপনাকে প্রয়োজন। আমি সেদিন ঠিক সময় বেরিয়েছিলাম সানন্দা। ট্রামে আসতে আসতে রেডিওতে তোমার আর কৌশিক দাসের বাগদানের খবরটা পেলাম।
ভাবলাম তুমি আর আসবে না দেখা করতে, তাই আর যাইনি, ফিরে গেছিলাম। তাই নাকি? সকালে না জানা অবস্থায় ল্যান্ডলাইনে ফোন করে জানতে চাইলেন বিকেলে আসছি কি না। কই, আমি তো একবারও বলিনি আসবো না। কি লাভ এসব বলে আজ নন্দা? তুমি তো অন্য কারো। পিছনে ফিরে শুভ্রর দিকে এগিয়ে যায় সানন্দা। এক ঝটকায় ওর 16-17 বছর আগের সে বিকেলগুলোর কথা মনে পড়ে, যে বিকেলগুলোতে ও প্রাণ খুলে শ্বাস নিত, যে বিকেলগুলোতে এই মানুষটা ইউনিভার্সিটি থেকে আড্ডা দিতে আসতো কলেজ ক্যান্টিনে। সবার আড়ালে নন্দা তুমি বলে ডেকে উঠত। কি বললেন? সানন্দা, যার শটা ক্ষীণ। কাপুরুষ আপনি একটা। বিশ্বাস করো, আমি সত্যি জানতাম না তোমার সেপারেশনের ব্যাপারটা। কেন? হিন্দু ইকোনমিক টাইমসের বাইরে কোনো পেপার পড়তে ইচ্ছে করতো না বুঝি? আর থাকতে না পেরে শুভ্র সানন্দার হাতটা ধরল। মুহূর্তে যেন তড়িৎ খেলে গেল দুই শরীরে। জামার বুক পকেট থেকে রঙিন সুগন্ধি খামে মোড়া সেই 1.5 পাতার চিঠিটা ওর হাতে দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলো শুভ্র। কানের পাশের চুলগুলো সরিয়ে চিঠিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সানন্দা। টেস্টের রিপোর্টগুলো খুব একটা ভালো আসেনি শুভ্রর। আগামীকাল ডাক্তারের চেম্বারে যাওয়ার কথা আছে। স্কুল থেকে ফিরে ঘুমোচ্ছিল মিষ্টুকে, তাই আর ডাকেনিও। ব্যাগ থেকে সার্টিফিকেটটা বের করে মিষ্টুর ঘরের দিকে যাচ্ছিল। মিষ্টু হাজির। কাকাই, গেছিলে ওখানে? হ্যাঁ, এই নে তোর সার্টিফিকেট। দিদি কিছু বললেন? বললেন তুই যেন গানটা কখনো না ছাড়িস। ভাবছি তোকে ওনার কাছে ভর্তি করে দেব পরের মাসে। জড়িয়ে ধরে কাকাইকে মিষ্টু। দিদিকে একটা ফোন করব, তোমার ফোনটা দাও, আমার ব্যালেন্স কম আছে। আবার আমার ফোন কেন? ল্যান্ডলাইন থেকে কর। কে কার কথা শোনে? খাটের ওপর পড়ে থাকা মোবাইল নিয়ে ছুট লাগায় মিষ্টু। প্রফেসর দত্ত, আমি খুব একটা ডিলে করতে চাইছি না বুঝলেন। অ্যাঞ্জিওপ্লাস্টিটা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে নিতে হবে, হাই রিস্ক আছে। আপনি সেরকম হলে কালই আমার নার্সিংহোমে অ্যাডমিশন নিন। কালই? ইয়েস প্রফেসর দত্ত, উই কান্ট লুজ টাইম। বাড়ি আসতে আসতে সিনিয়র কলিগকে ফোন করে সবটা জানায় শুভ্র। কল লিস্ট ঘাঁটতে ঘাঁটতে সানন্দার নম্বরে চোখ পড়ে ওর। সম্ভবত মিষ্টু সেভ করেছে নম্বরটা সানন্দাদি। কল অপশানে টাচ করে ফেলল শুভ্র। ও পাশে রিং বাজছে, বেজে চলেছে। হঠাৎ কানে ভেসে এলো সুরেলা কণ্ঠের ডাক। হ্যালো, বলো অপরাজিতা। থতমত খেয়ে শুভ্র বলে বসল, আমি শুভ্র, ওর কাকা বলছি। ও তখন আমার মোবাইল থেকেই, ও আচ্ছা, ইটস ওকে, কিছু বলবেন? মিষ্টুকে তোমার বাড়ির স্কুলে গান শেখাবে সানন্দা? ওপাশ কিছুক্ষণ নিশ্চুপ, তারপরে উত্তর এলো, ঠিক আছে, নেক্সট মান্থ ওকে পাঠিয়ে দেবেন, সানডে 10টার দিকে। নন্দা, চিঠিটা পড়লে? ওপাশে আবার খানিক স্তব্ধতা। 3টে বানান ভুল ছিল। কাল একবার আসতে পারবে প্যারামাউন্টে বিকেলের দিকে? আমি জানি তোমার সেলিব্রিটি ইমেজ আছে, তবে ওরা কিন্তু সেলিব্রিটি হ্যান্ডেল করতে পারে। আচ্ছা দেখছি, টেক্সট করে দেব। না নন্দা, শেষবার বলছি আসতে। আসবে না? ওপাশে আবারও নিঃশব্দতা বিরাজ করছে। ঠিক আছে, 4:30 পরের দিন সকালে গুড মর্নিং টেক্সট পাঠিয়ে সানন্দাকে জিজ্ঞেস করে শুভ্র, আসছো তো? উত্তরে আসতেই সেলুনে চুল দাড়ি কাটাতে চলে যায় ও। ফিরে এসে ফ্রেশ হয়ে কিছু কাজ নিয়ে বসে শুভ্র। কাজ শেষ হতেই ডাক্তারকে ফোন করে আগামীকাল অ্যাডমিশন নেবার কথা জানায়। দুপুরে খেয়ে উঠে ভাবে মিষ্টুকে জানাবে রিপোর্টের ব্যাপারে। কি মনে হতে একটু শুতে যায় শুভ্র। শাড়ি পরতে পরতে বেশ কবার ফোন বাজার আওয়াজ পাচ্ছিল সানন্দা। বুঝতে অসুবিধা হয়নি এটা শুভ্রর ফোন আসছিল। কলব্যাক অপশানে টাচ করতে বেশ কিছু রিংয়ের ব্যবধানে ওপাশে কান্না জড়ানো গলায় দিদি ডাক শুনতে পেল সানন্দা। এই ডাকটা ওর খুব চেনা, মিষ্টুর। কি বলবে বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, কি ব্যাপার অপরাজিতা, কাঁদছো কেন? দিদি, কাকাইকে ওরা হাসপাতালে নিয়ে এসেছে। ডাক্তার বলে গেল কাকাই আর বেঁচে নেই। কাকাই এটা ঠিক করলো না দিদি। পাশের ঘরের সিস্টেমে বাজতে থাকা গানের রেশ ওর ঘরেও গুনগুন করে চলেছে। ওগো অকরুণ, কি মায়া জানো, মিলন ছলে বিরহ আনো। চলেছ পথিক আলোক জানে, আধার বানে মন ভুলানো। মোহন তানে গান গাহিয়া, হে ক্ষণিকের অতিথি। দুচোখ ছাপিয়ে গাল বেয়ে জল গড়িয়ে পড়ছে সানন্দার। মোবাইলটা পড়ে আছে মাটিতে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।